আমি আর আমার আব্বু একদম সামনের সিটে বসেছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ড্রাইভার ঘুমাচ্ছে। আমি আব্বুকে বললাম, আব্বু ড্রাইভার ঘুমোচ্ছে। তো আব্বু ড্রাইভ করছে আর আমার ড্রাইভার আমার পাশের সিটে শুয়ে ঘুমাচ্ছে। প্রায় মাঝরাত 1টা বা 2টার দিকে আব্বু লক্ষ্য করলো সামনের রাস্তা ভেঙে এত চিকন হয়ে গেছে যে একটা রিক্সাও সেখান দিয়ে যেতে পারবে না। আর রাস্তা ছিল একটা খালের পাড়ে, বাসের লোকজন সব ঘুমিয়ে আছে, পুরো বাসেই মানুষে ভরা ছিল। আব্বু চিন্তা করলো মাঝরাতে বসে না থেকে বেশি স্পিড দিয়ে গাড়িটাকে ভাঙা জায়গাটা পার করে ফেলি। আমার আব্বু যখনই গাড়িটা স্টার্ট করে এবং বেশি স্পিড দিল, গাড়িটা খালে পড়ে গেল। আমার আব্বুর সামনের গ্লাস ভেঙে বের হয়ে আসে। আমি জানালা দিয়ে বের হব এমন সময় কে যেন আমাকে ধরে টানতে থাকে। সে আমাকে ছাড়ছে না, আমিও বের হতে পারছি না। লোকটা আমার জামা ধরে রেখেছে। আমি জামা খুলে বের হয়ে আসি। তারপর আবার খালে নেমে ডুব দিয়ে মানুষজনকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু যাকেই নিয়ে আসতে যাই দেখি সেই মৃত। বাসের অর্ধেক মানুষ খুঁজে পাইনি, আর যাদের পেয়েছি তারা সবাই মৃত। শুধু আমি আর বাবা বেঁচেছিলাম। মৃতদের কাদা মাটিতে দাফন করলাম বাবা ছেলে মিলে। দাফন করার পর যখন ফিরে আসছি তখনই আমার ঘুম ভাঙে। আমি কাদা মাটি খুঁজতে থাকি, তারপর নিজেকে বিছানায় আবিষ্কার করি। নিজেই ভাবছিলাম যে স্বপ্নটা কি ছিল। ঠিক তার 1 সপ্তাহ পর আমার ক্লাস টিচার এবং কোচিং টিচার, নাম রুবেল, ওনার কাছে কোচিং করতে যাই। উনি বললেন যে গাবতলীতে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেছ? টিচার বলল যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, সেই বাসটাতেই উঠতে চেয়েছিলাম আমি। বাসটা মিস করি, তাই উঠতে পারিনি। টিচার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। আমার টিচার লক্ষ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী বাসটায় ওঠে। টিচার তার পেছনের বাসে ওঠে। সেই বাসটা অনেক আগেই ছেড়ে দেয়। টিচার তার বাসটা একটু দেরি করে ছাড়ে, টিচারদের বাসটা। এবং টিচার বাস ছাড়লো গাবতলী ব্রিজের ওখানে, গিয়ে দেখে যে বাসটা টিচার উঠতে চেয়েছিল সেই বাসটাই পানিতে পড়ে আছে। আমি পেপারে যতটুকু জানলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী মারা যায়, একটা ছেলে বেঁচে গিয়েছিল। জানালা দিয়ে বের হয়ে আসে ছেলেটা, এবং ছেলেটা বলে যে তার প্যান্ট কেউ টেনে ধরেছিল। সবকিছু বোঝার পর আমি দেখলাম এবং আমি জানলাম যে অ্যাক্সিডেন্টটা আমি 1 সপ্তাহ আগে স্বপ্নে দেখেছি। অনেকে বলে, অনেক হুজুররাও বলেছে যে স্বপ্নে যদি নিজের ক্ষতি দেখা যায় তবে সেটা আশেপাশে বা অন্য কারো ক্ষতি, বা স্বপ্নে অন্যের ক্ষতি দেখলে সেটা হয় নিজের। সব ক্যালকুলেশন মিলে গেল এবং আমার স্বপ্ন তাহলে গাবতলীর বাস অ্যাক্সিডেন্টটা ছিল। এই ছিল আমার ঘটনা। এরকম আরো স্বপ্ন দেখেছি যার মানে বাস্তবে ঘটার পর যখন স্বপ্নের সাথে মিল খুঁজে পাই তখন আমি বুঝতে পারি। আমি মনে করি যে স্বপ্ন হলো একটা সিগন্যাল মানুষের জীবনে হুঁশিয়ারি। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আব্দুল সত্তার সালাউদ্দিন। জি, আপনি দীর্ঘদিন কানাডা প্রবাসী, এবং তারপরে আপনি হঠাৎ করে কানাডা থেকে 30 বছর পরে আপনি হঠাৎ করে বেরিয়ে পড়লেন একটা গাড়ি নিয়ে। গাড়িটা নিজের পয়সা দিয়ে গিয়েছেন এবং তারপরে বেরিয়ে পড়েছেন। কেন সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন? এই গাড়িটা আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে হাইলাইট করানোর জন্য আমি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছি 2009 সালে গাড়ি চালিয়ে। তো গাড়ি চালিয়ে আমি প্রথমে আমার গাড়িটা শিপে তুলে দিই আটলান্টিক পার হওয়ার জন্য, কারণ আটলান্টিকের উপরে তো আজ পর্যন্ত কোনো রাস্তা তৈরি হয়নি। যার ফলে আটলান্টিকে গাড়িটা শিপে তুলে দিয়ে আমি প্লেনে চলে আসি লন্ডনের গ্যাটউইকে। এখান থেকে আমি আমার এক আত্মীয় বাসায় যাই। যাওয়ার পথে শুনলাম যে আমার কিছু কাগজপত্র এবং লাগেজগুলো আসেনি। পরে থমাস কুক এয়ারলাইন্স তারা 1 সপ্তাহ পরে কাগজগুলো আমাকে ফেরত দেয়। তারপর আমি গাড়িটা লিভারপুল থেকে ডেলিভারি নিয়ে চালানো শুরু করি। এই গাড়িটা চালানোর সাথে সাথে আপনার জীবনে অনেক ঘটনা বৈচিত্র্যময় ঘটনা জীবনে ঘটেছে, যেগুলো সারাদিন বলতে থাকলে শেষ হবে না। সেটাই, আমরা আপনার অনেক ঘটনা আজকে শুনবো, এবং আপনি বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং আপনি বলছিলেন যে আপনি যে জায়গাগুলোতে যান সেই জায়গাগুলো একটা আবার বৈশিষ্ট্য আছে। সেগুলো তো আমাদের ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনি বেশি যান, তাই তো? হ্যাঁ, এটা ঠিক। আপনি ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ, যেমন একটা গুরুত্বপূর্ণ স্থান তুরস্ক এবং ইরাকের বর্ডারে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হয়েছিল আগুনে, সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে দেখা শেষ করে ফিরে আসার পথে একটা দুর্ঘটনা ঘটলো। সেটা হচ্ছে পুলিশ বেশি একটা ট্রাক এলো। ট্রাকটা আমাকে থামতে বলে সে নিজেও থামলো। আমি যেহেতু পুলিশ আমাকে থামতে বলেছে, না থামার কোনো কারণ নাই, আমি থামলাম। থামার পরে একজন পুলিশ অফিসার নেমে এলেন, গাড়ি থেকে নেমে এসে আমার পাসপোর্ট, আইডি সহ আদার পেপার চাইলেন। আমি দেখালাম। দেখানোর পরে উনি বলতেছেন যে দিস ইজ নট এনাফ। তাহলে কি হলে এনাফ হবে? তাহলে তোমার গাড়িতে আর কি কি আছে? আমি বললাম কিছুই নাই, যা আছে তো এই সামনেই আছে। বললো না, তাদের কাছে ইনফরমেশন আছে গাড়িতে আমি ড্রাগ ক্যারি করতেছি। আমি বললাম নেভার, আই এম 57 years নাও, আই ডিডন্ট স্মোক for a single cigar in lifetime, then how do I carry that?
বললো না, উই ওয়ান্ট টু সার্চ ইউর গাড়ি। ওকে, ইউ ক্যান ডু দ্যাট। তো তারা গাড়ি সার্চ করার নাম করে যেখানে যত ডলার, পাউন্ড, রিয়েল, ইউরো যা কিছু ছিল নগদ অর্থ সব হাতিয়ে নিল। নেয়ার পরে ডকুমেন্টগুলো কি ছিল সেগুলো হাতিয়ে নিল। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল গাড়ির জন্য, সেটা হচ্ছে কানেডি প্যাসেজ এন্ড উইল, যেটা মানুষের পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট, আর এটা হচ্ছে গাড়ির পাসপোর্ট। আচ্ছা, এই গাড়ির পাসপোর্টটা তারা কেড়ে নিয়ে গেল, প্লাস আদার ডকুমেন্টস। ওকে। আমি এটাও শুনেছি যে আপনি ঘুরতে ঘুরতে ইন্ডিয়ার একটা অদ্ভুত জায়গায় গিয়েছিলেন এবং সেখানে অদ্ভুত অদ্ভুত সব এক্সপেরিয়েন্স, আপনি বিভিন্ন মাজারে ঘুরে বেড়ান এবং সেখানে একটা অদ্ভুত ঘটনা আপনার জীবনে ঘটেছিল, সেটা আমাদের সাথে একটু শেয়ার করেন প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে টং সিটিতে। এটা রাজস্থানের একটা সিটি যেখানে এখনো রবিবারের পরিবর্তে শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পালন করে মুসলমানেরা। তো এখানে একটা না একাধিক মাজার আছে। জি, তো তার ভিতরে একটা মাজারের নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো আমার নাম দরকার নেই, আমরা শুধু জাস্ট ঘটনা শুনতে। এই মাজারটার পাশে একটা পানি উঠানোর জন্য একটা ব্যবস্থা আছে। সেই পানির রংটা প্রতি বছর এটা 3 বার চেঞ্জ হয়। আচ্ছা আমি যে সময় গিয়েছিলাম ওই সময় পানির রংটা ছিল পিঙ্ক। আচ্ছা, তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, ডিসেন্ট্রি ধরলো এই আবহাওয়ার কারণে। তো অনেকে আমাকে পরামর্শ দিলেন যে তুমি কাল ওখানে যাবে, যে ওই মাজারের যে কূপটা আছে ওখান থেকে পানি যদি খাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। তো সত্যি সত্যি পরের দিন সকালবেলা আমি গেলাম তাদের সাথে। ওই জায়গা থেকে পানি তুলে খাওয়ার পরে ঘন্টা 2 ভিতরে অনেস্টলি আমি সুস্থ হয়ে পড়লাম, আমার ডিসেন্ট্রি সেরে গেল। তো ওই পানিটা তখন ছিল পিঙ্ক কালারের এবং পানির স্বাদ ছিল ওই সেরোতা মিশানো বা ওই যে এই গাছ মিশানো, ঔষধি গাছ মিশানো, ঔষধি গাছ মিশানোর যে পানির টেস্ট অনেকটা ওরকম ছিল, মানে কষ টাইপের। হ্যাঁ। তবে পানির কালার এবং স্বাদ যাই হোক না কেন, আমি যে সুস্থ হয়ে গেলাম ওটাই ছিল আমার কাছে ওই সময়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে আপনি কি কি দেখেছেন আপনার মনে পড়ে? মানে বেশ এখানে এই মাজারটার পাশেই একটা বিশাল বড় বট গাছের মতো একটা গাছ, ডালপালা একটিও নাই, শুধু কাণ্ডটা রাখা আছে, তার থেকে ছোট ছোট কিছু শাখা প্রশাখা বের হয়েছে। এটা হচ্ছে জয়তুনের গাছ। এই জয়তুন সোফার আমি বিশ্বাস করি যে এই জয়তুনের গাছের শিকড়গুলো ওই কূপের সাথে বা সামহায়ার এলস রিলেটেড, যার ফলে পানির এই স্বাদটা এরকম। তবে কালার কেন চেঞ্জ হয় এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই, অনেককে জিজ্ঞাসা করেছি তারাও বলতে পারে না। তো এরপরে বেশ কিছু দূর হাঁটার পরে 3-4 কিলোমিটার যাওয়ার পরে আমরা ওইটা 3-4 কিলোমিটার এলাম একটা ইয়েতে, ওই যে ঘোড়ার গাড়ি টাইপের, তবে ঘোড়ার গাড়ি নয়, এটা গাধার গাড়ি, গাধায় টানা একটা গাড়িতে করে এলাম মাহমুদ শাহ নগজি বাবার মাজারে। আর এই মাজার ঘুরে বেড়ানো এটা আমার জীবনে কোনো এক সময় একটা মোটামুটি একটা কি বলবো এটাকে একটা হবিতে পৌঁছে গেছে। আপনার এখন বয়স কত? আমার এখন বয়স 60। আচ্ছা, 60 লিটল বিট মোর অর লেস। তো এই মাহমুদ শাহ নগজি বাবার মাজারে ঢোকার আগে ওখানে বলে নেওয়া হলো যে এই ডান পাশের যে একটা মাজার আছে এই মাজারটা তোমরা জিয়ারত করো, তারপরে যাও মাহমুদ শাহ নগজির মাজারে। বলে এটা কিসের মাজার, কেন মাজার, এত ছোট কেন? তো বললো এটা একটা ঐতিহাসিক মাজার, এটা নগজি বাবার থেকেই আদেশ প্রাপ্ত যে তাকে যে ওই মাজারে যে জিয়ারত করতে যাবে তার আগে এই মাজারটা জিয়ারত করে তারপরে ওনার ওখানে ঢুকতে হবে, তা না হলে ওখানে ঢোকা মানা, নিষেধ। তো ঠিক আছে। পরবর্তীতে জানলাম যে এটা একটা জিনের মাজার, যে ওই জিনের বাদশার ছেলে সে সাপের রূপ ধরে ওই নগজি বাবার দরবারে গিয়েছিলেন, গেলে ওনার শিষ্যরা এটাকে মেরে ফেলে সাপ হিসেবে। আচ্ছা, এটা তো সত্যি ঘটনা এবং প্রচলিত, সুতরাং এই ঘটনা খুবই ইন্টারেস্টিং, আমি শুনতে বলছি। এবং আপনি বলছিলেন আমাকে শুরুতে যে মাজারটার লম্বায় কতখানি? 9 হাত, দ্যাট ইজ 9 গজ, মানে অনেক লম্বা, রাইট। তারপরে কি হলো? তো ওনার যেহেতু নগজি বাবার আদেশ, আগে ওটাকে জিয়ারত করার পরে ওনার মাজারে যেতে হবে। তো এটা জিয়ারত করার পরে অন্যদের কাছে জিজ্ঞাসা করলাম যে বিষয়টি কি। তোমরা বললেন যে জিনের বাদশার ছেলে উনি গিয়েছিলেন ওই নগজির সাথে যেসব শিষ্য সহচর ছিলেন তারা যেখানে ওনার বয়ান শুনতেছিলেন তাদের কাছেই উনি চলে গেছেন, গেলে একটা সাপ ভেবে ওনার শিষ্যরা ওই পাথর ছুঁড়ে সাপটাকে মেরে ফেললে জিনের বাদশা সহ তারপর জিনরা এসে ওটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করে। তো এর আগে নগজি বাবাকে জিজ্ঞাসা করা হলো তার ছেলেকে কেন মারা হলো। তো উনি বললেন ওই তোমার ছেলেকে তো মারা হয়নি, একটা সাপ মারা হয়েছে। বললো না, ওই সাপটা আমার ছেলে। তো যেহেতু সাপ মারা হয়েছে
উনি বললেন যে না, আমরা তোমার ছেলেকে মারি নাই, আমরা একটা সাপকে মেরেছি। বললো ওই সাপ আমার ছেলে। তো সাপ মারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ মারা জায়েজ আছে, যদি মনে করো যে এই সাপটা তোমাদের জন্য ক্ষতিকর হবে তাহলে এই সাপটা মারা বৈধ। তাই সাপটাকে মারা হয়েছে। তো বললো না, আমার ছেলেকে তোমরা মেরেছো, আমি তোমাদের এবং তোমাদের এই শহরকে ধ্বংস করে ফেলবো এক্ষুনি। তো ওর ভিতরে একটা বৃদ্ধ জিন, সে বলতেছে যে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখে শুনেছি যখন উনি এই কথাটা বলেন যে সাপ মারা বৈধ যদি তোমরা মনে করো সাপটা তোমাদের জন্য বিপজ্জনক। তো সেক্ষেত্রে সাপ মারা জায়েজ। তোমার ছেলের সাপ হয়ে এসেছিল, সেই জন্যই তারা মেরেছে, তাই তাদেরকে বিচার করা বা তাদের শহর ধ্বংস করে দেওয়ার তোমার কোনো রাইট নাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজে কানে শুনেছি। কাজেই কোনো অবস্থাতে তুমি এটা করতে পারো না। এটা শোনার পরে জিনদের মধ্যে থেকে যখন একজন সাক্ষী পাওয়া গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে সাপ যদি তোমাদের জন্য ক্ষতিকর হয় তাহলে তাকে তোমরা মারতে পারো, এটা মারা জায়েজ আছে। তো এটাকে সাপ মেরেছে, তোমার সন্তান হিসেবে তারা এটাকে মারে নাই। এই কথা শোনার পরে বাদশাহ খানিকটা সফট হলেন, নরম হলেন, এবং ওই শহরটা যে ধ্বংস করতে এসেছিলেন যাদেরকে নিয়ে, তাদের সবাইকে ফিরিয়ে নিয়ে চলে গেলেন। তো এই মাজারটাকে ঘিরে এই কিংবদন্তির গল্পটা দীর্ঘদিন যাবৎ প্রচলিত আছে। এই ঘটনাটা অনেকদিন ধরে প্রচলিত এবং মানুষের মুখে মুখে এবং মুখে মুখে ওই এলাকার লোকদের মুখে মুখে একটা জনশ্রুতি আছে যে এটা ঘটেছিল, এবং এটা অনেস্টলি তারা বিশ্বাস করে। আপনি ওখানে গিয়ে দেখেছিলেন? হ্যাঁ, এটা তারা এখনো বিশ্বাস করে যে ঘটনাটা সত্যি ছিল, এবং আমিও তাদের মুখ থেকে শোনার পরে আমিও তাই বিশ্বাস করলাম যে হ্যাঁ, ঘটনাটা সত্যি। আচ্ছা, ওইখানে যে আপনার সাথে কিছু ঘটেছে, আপনি কোনোদিন ভয় টয় পেয়েছিলেন? না, ওইখানে আমি সত্যিকার অর্থে কোনো ভয় পাই নাই। মানে ওই পুরো এলাকাটা যে কয়দিন ছিলেন, আপনার সাথে কোনো অদ্ভুত কোনো ঘটনা কি ঘটেছে ওই সময়? না, আমার সাথে এবং আমার টিমের সাথে কোনো ঘটনাটা 2007-এর। আমি তখন উইন্ডসর শহরে থাকি, ইউনিভার্সিটি অফ উইন্ডসরের ছাত্র। আমার 2 সেমিস্টার বাকি ছিল, এবং তাই আমি সেই বছর আমার সেমিস্টারটাও করছিলাম। বলে রাখা ভালো যে সামার সেমিস্টারে বেশিরভাগ স্টুডেন্টই ড্রপ করে, বেশিরভাগ টরেন্টো বা মন্ট্রিলে কাজ করতে চলে যায়, কেউ কেউ অন্য কোথাও বেড়াতে চায়। সামারে কোর্সও অফার করা হয় খুব কম। অন্যান্য ইউনিভার্সিটির মতো এই ইউনিভার্সিটির আশেপাশে বেশিরভাগ বাড়িগুলোতে স্টুডেন্টরাই থাকে, তাই সামারে আশেপাশের ঘরের লোক সমাগম কম থাকে। যাই হোক, সেই বছর সামার সেমিস্টার করছিলাম আমি এবং আমার অন্য 3 ক্লোজ ফ্রেন্ড জিন্না, পারভেজ এবং ফয়সাল। আমি আর জিন্না থাকতাম এক বাড়িতে, অন্যরা আশেপাশের আরেক বাড়িতে। আমাদের বাড়িটা ছিল স্যান্ডউইচ স্ট্রিটে এবং একটা নদীর পাশে। অন্য পারে আমেরিকার একটা সিটি, এবং বাড়ির লিভিং রুম থেকে আমরা মালবাহী জাহাজ দেখতে পেতাম। 3 তলা বাড়িটার প্রায় 10 থেকে 12টা রুম ছিল। আমি জিন্না মেন ফ্লোরে 2 রুমে থাকতাম, বাকি রুমগুলো ছিল ফাঁকা, কিন্তু অন্যান্য সময় এই বাড়ি থেকে লোকারণ্য। বাড়ির মালিক আর্চিস থাকতেন কোথাও। আর্চিসের এরকম 3টি বাড়ি ছিল, যার সবকটাই ভার্সিটির স্টুডেন্টদের জন্য। এবার ঘটনা শুরু করি। ওই বাসায় ওঠার আগে আমার এক ফ্রেন্ড এরিক আমাকে বলে যে এই বাড়ির একটি রুমে গত সামারে এসে থাকতো এবং এখানে একটা খারাপ অভিজ্ঞতা তার হয়েছে। জানতে চাইলে টপিকটা এড়িয়ে গেল, আমিও আর ঘাটালাম না। ওই বাড়িতে ওঠার 2 সপ্তাহ 2 পরে এক উইকেন্ডে আমরা 4 বন্ধু একসাথে রাতের খাবার খাওয়ার প্ল্যান করলাম। রান্নার প্রায় সব দায়িত্ব জিন্নার, আমরা বাকি টুকটাক সাহায্য করছিলাম এবং লিভিং রুমে টিভি দেখছিলাম। লিভিং রুমের পরের রুমটাই ছিল রান্নাঘর। আমি সোফায় বসেছিলাম, সেই সোফা থেকে ঘাড় ঘুরালে কিচেনের দরজা দিয়ে কিচেনের একটা অংশ দেখতে পাওয়া যায়। অন্যরা যেখানে ছিল সেখান থেকে কিচেনের দরজা দেখা যায় ঠিকই, কিন্তু কিচেনের ভেতর কি হচ্ছে দেখা যায় না। যাই হোক, রান্না প্রায় শেষ, জিন্না সালাদ বানাচ্ছে, গল্পগুজব আর টিভি দেখছি। আমরা বাকি 3 জন হঠাৎ কিচেন থেকে চামচ বা ছুরি বা স্টিলের কিছু ফ্লোরে পড়ার শব্দ পেলাম। আমি ঘাড় ঘুরিয়ে কিচেনের দিকে তাকিয়ে জিন্নাকে জিজ্ঞেস করলাম সব ঠিক আছে কিনা। কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড পরেই দেখলাম এক অবাস্তব দৃশ্য। দেখলাম জিন্না মাটি থেকে প্রায় 1 ফুট ওপরে ভাসতে ভাসতে দেয়ালের সামনে এসে থেমে গেল। মানে ব্যাপারটা এমন যেন কেউ জিন্নার গলা চেপে ধরে শূন্যে তুলে জিন্নাকে দেয়ালে চেপে ধরে রাখলো। যদিও আমি জিন্না ছাড়া আর কাউকে দেখছি না। প্রচন্ড অস্বাভাবিক ব্যাপার। আমি বাকরুদ্ধ হয়ে চরম বিস্ময়ে সেদিকে তাকিয়ে আছি। হঠাৎ পারভেজ বলে ওঠে, কিরে এত অবাক হয়ে কি দেখিস? আমি পারভেজের দিকে তাকিয়ে বললাম, জিন্নাকে দেখ। তারপর কিচেনে তাকিয়ে দেখি জিন্না দেয়ালে পিঠ দিয়ে ফ্লোরে বসে আছে। বাকি 2 বন্ধু ততক্ষণে কিচেনের সামনে এসে পড়েছে। জিজ্ঞেস করলো, জিন্না তুই ফ্লোরে বসে কি করছিস? প্রচন্ড ভয় মাখা চেহারায় জিন্না উল্টো আমাদের জিজ্ঞেস করলো, এটা কি হলো?
তার কিছুক্ষণ পরে আর তারপর আর কিছু না বলে না জিন্না। ওই ব্যাপারটা নিয়ে একটা কথাও আমাদের সাথে শেয়ার করে না। আমি শুধু বাকিদের বললাম আমি কি দেখেছি, বিশ্বাস অবিশ্বাস আর বিভ্রান্তিকর পরিবেশ। জিন্না ওটা নিয়ে কথা না বলায় বাকি দুজন ব্যাপারটা তেমন গুরুত্ব এবং ভয়াবহতা বুঝলো না। কিন্তু আমি তো জানি আমি কি দেখেছি। সেই রাতে ঘুমালাম না, মনে পড়লো এরিকের কথা। অপেক্ষা করতে লাগলাম সকাল হলেই এরিকের সাথে দেখা করব, জানবো গত সামারে এই বাড়িতে কি হয়েছিল তার সাথে। সকাল হতেই এরিককে দেখা করতে গেলাম এবং বললাম গত রাতে আমি কি দেখেছি জানতে চাইলাম এরিকের গত সামারের ঘটনায়। এরিক জিন্নার সাথে দেখা করতে চাইলো। আমি এরিক, ফয়সাল আর পারভেজকে নিয়ে বাসায় গেলাম। জিন্না রুমেই ছিল। খুব চাপাচাপি করলাম জিন্নাকে ঘটনাটা জানাতে। জিন্না বারবার এক কথা বলে, নিষেধ আছে, বলা মানা। কে মানা করে? কেন করলো কিছুই বলে না, শুধু বলে বলা মানা। তখন এরিক তার ঘটনাটা শুরু করলো। গত সামারে এই বাড়িতে এক রুম এসেছিল। প্রথম রাতে লিভিং রুমে টিভি দেখার সময় এরিক শব্দ শুনতে পেল, কেউ একজন সিঁড়ি ভেঙে ওপরে উঠছে। হয়তো অন্য কেউ ওপরে থাকে ভেবে এরিক সোফাতেই বসে রইল, কিন্তু সিঁড়িতে শব্দ থামে না। মনে হলো কেউ যেন ইচ্ছে করেই সিঁড়িতে শব্দ করছে। ব্যাপারটা দেখার জন্য সে সিঁড়ির কাছে গেল। দেখে তার বয়সী একটা মেয়ে দোতলা একটা রুমে ঢুকে গেল। এরকম পরবর্তী 2-3 রাতে লিভিং রুমে টিভি দেখার সময় সে টের পায় ওই মেয়েটা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। তার খুব ইচ্ছে হলো মেয়েটার সাথে কথা বলার পরে, তাই পরের রাতে সে সিঁড়িতে শব্দ পাওয়া মাত্রই মেয়েটার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলো। মেয়েটির নাম, সাবজেক্ট, সেমিস্টার, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু মেয়েটা শুধু মুচকি হাসে, কোনো কথা বলে না। হাল ছেড়ে দিয়ে মেয়েটিকে গুড নাইট বলে সে চলে আসে এরিক। একটু বিরক্ত হয় সে মেয়েটার ওপরে। তার কাছে মেয়েটাকে খুবই অসামাজিক মনে হয়। তারপর আর মেয়েটির সাথে কথা বলেনি এরিক। এবং তার কয়েকদিন পর এক রাতে লিভিং রুমে পড়ছে এরিক, সামনে পরীক্ষা। হঠাৎ সিঁড়ি বেয়ে উপরে ওঠার শব্দ। তবে একজন না, মনে হলো 4-5 জন উপরে উঠছে। তার মিনিট খানেক পরেই ওপর থেকে প্রচন্ড হট্টগোল। মনে হলো যেন পার্টি চলছে, কারো কথা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন সবাই একসাথে বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা বলছে। প্রচন্ড বিরক্ত হলো এরিক। পরের দিন সকালে ক্লাস, 2-1 দিন পরেই পরীক্ষা। এর মধ্যে প্রচন্ড শব্দে ওপরে পার্টি হচ্ছে। এটা তার একদমই ভালো লাগছিল না। শব্দ কমাতে বলার জন্য সে উপরে গিয়ে মেয়েটার রুম নক করলো, কিন্তু কেউ দরজা খুলছে না। ভেতরে এখনো শব্দ হচ্ছে। অনেকক্ষণ নক করা এবং ধাক্কাধাক্কির পরেও যখন দরজা খুলল না, তখন এরিক তার রুমের সামনে দাঁড়িয়ে সেলফোন থেকে বাড়ির মালিক আর্চিসকে ফোন করলো এবং এরিকের কমপ্লেন শুনে আর্চিস বলল যে ওই বাড়িতে এরিক ছাড়া আর কেউ থাকে না। এরিক বলে, তুমি কি শব্দ শুনেছো? আর্চিস বলে, না। আমি তখনই এরিক খেয়াল করে যে ভেতর থেকে শব্দ হচ্ছে না, একদম শুনশান নীরবতা। দরজায় একটু ঠেলা দিতেই খুলে গেল দরজায়। এরিক দেখে যে রুমে কেউ নেই এবং ওই রুমে যে কেউ থাকে না তা দেখেই বোঝা যায়, কারণ খাটের ওপর কোনো ম্যাট্রেস, বালিশ বা চাদর নেই। টেবিল, চেয়ার বা অন্য কোনো কিছুর দিকে তাকালে বোঝা যায় এই রুমে কেউ থাকে না। প্রচন্ড ভয় পেয়ে এরিক এক দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। ওপাশ থেকে আর্চিস বলে, কি হয়েছে, কথা বলছো না কেন? এরিক বলে যে তুমি প্লিজ এখন এখানে আসো। আর্চিস আসা পর্যন্ত এরিক বাইরে দাঁড়িয়ে ছিল এবং 10 মিনিট পর আর্চিস আসলো এবং সব জানার পরে আর্চিস বলে যে এই বাড়িটা এ যাবৎ 250-300 বেশি স্টুডেন্ট ছিল। ওই রুমেও অনেকেই ছিল, কিন্তু এর মাঝে মাত্র 4 জন ওই মেয়েটাকে দেখে। আর্চিস জানায় যে ওই মেয়েটা 4 জনই বৃশ্চিক রাশির ছিল, তবে সব বৃশ্চিক রাশির মানুষ ওই মেয়েকে দেখেনি। আর্চিস যেটি স্ত্রীও বৃশ্চিক রাশির, এক সামারের রাতে নাকি সেও একা বাড়িতে সে এই বাড়িতে কিন্তু কিছু দেখেনি। এরিক মেয়েটা সম্পর্কে জানতে চাইলে আর্চিস কিছু জানাতে পারলো না। সে রাতে এরিক কফি স্টোরে বসে কাটিয়ে দিল কিছু আচ্ছা। এবং পরের দিন সকালে সে ওই বাড়ি ছেড়ে তার এক বন্ধুর বাসায় ওঠে। এরপর আর কিছু হয়নি। রাশি বৃশ্চিক হওয়ার কারণেই যে সে মেয়েটাকে দেখেছে এটা বুঝতে বাকি রইল না। এদিকে এরিকের ঘটনা শোনার পর জিন্না মুখ খোলে। সে জানালো সেও বৃশ্চিক। তারপর বলে সেই রাতে কি হয়েছিল। সেই রাতে সালাদ বানানোর সময় জিন্না টের পায় কেউ একজন তার পিছে পায়চারি করছে। হয়তো আমাদেরই কেউ ভেবে সে পেছনে তাকায়, দেখে না কেউ নেই, তো মনের ভুল হবে ভেবে সে আবার কাজে মন দিল। তারপর সে তার পায়ের কাছে কিছু অনুভব করলো। দেখে একটা বিড়াল তার পায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং বিড়ালটা তার দিকে তাকিয়ে মানুষের মতো দাঁত বের করে হাসছে। ভেবা জায়গা খেয়ে সে একটা লাথি মারে বিড়ালটাকে। আর মুহূর্তের মধ্যে দেখে যে বিড়ালটা অদৃশ্য হয়ে গেল। কোন একটা অদৃশ্য হাত তার মুখ চেপে ধরলো আর সে যেন কিছুটা শূন্যে উঠে গেল। দেয়ালে কেউ যেন তাকে চেপে ধরলো। তারপরের ঘটনা আমি জানি। আমরা যখন জানতে চাইলাম যে এতদিন এত কথা সে আমাদের বলেনি কেন, তখন জিন্না বলে সে বলার জন্য মুখ খুললো তখন কেউ তার কানের কাছে যেন
তাকে না করলো এরকম একটা কিছু, এবং সব শুনে আমরা ঠিক করলাম এই বাসায় থাকবো না। আর্টিস্টকে ফোন করে আসতে বললাম, জানালাম সব। আর্টিস্টের কিছু বলার ছিল না, শুধু রিকোয়েস্ট করলো যে যেন আমরা এই ঘটনাটা না ছড়াই। আজ পর্যন্ত ওই ভৌতিক মেয়েটি কারো কোনো ক্ষতি করেনি, আর তাছাড়া খুব অল্প কিছু মানুষই ওই মেয়েকে দেখেছে। আমরা আর্টিস্টকে অভয় দিলাম, সামারে প্রায় বাড়ি ফাঁকা থাকে, তাই সেই দিনই আরেকটা বাড়ি পেতে আমাদের সমস্যা হয়নি। তারপর আরো দুটি ছোট ছোট ঘটনা তারপরের সপ্তাহের কথা। এক সপ্তাহ সন্ধ্যায় আমরা 4 জন নদীর পাশ দিয়ে হাঁটছি। আর্টিস্টের বাড়ির পেছনে বিশাল ব্যাকইয়ার্ড, একেবারে নদীর পার পর্যন্ত। প্রায় 5 মিনিট লাগে ওই ব্যাকইয়ার্ডের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হেঁটে যেতে। যদিও পুরো ব্যাকইয়ার্ডটাই আর্টিস্টের প্রপার্টি না, কিন্তু বাউন্ডারি না দেওয়ায় মনে হয় আর্টিস্টের ব্যাকইয়ার্ডই রিভার। যাই হোক, সেই সন্ধ্যায় নদীর তীরে হাঁটতে হাঁটতে আমরা আর্চিজের বাড়ির ব্যাকইয়ার্ড বরাবর আসলাম, এবং ওখান থেকে পানির নিচে 3-4টা সিঁড়ির ধাপ আছে। ইচ্ছে করলে পানিতে পা ডুবানো যায়। আমরা 4 জনই পানিতে নামলাম, সিঁড়ির 2 ধাপ নামলাম। হঠাৎ ফয়সালের অস্ফুট চিৎকার শুনে তার দৃষ্টি অনুসরণ করে দেখি জিন্না পানিতে নেমেছে ঠিকই, কিন্তু তার পা ডোবেনি, সে যেন পানিতে ভাসছে। জিন্নার ফ্যাকাশে চেহারা, চোখে মুখে ভয় আর বিড়বিড় করে সূরা পড়ছে। তারপর হঠাৎ পানিতে পড়ে গেল। জিন্নাকে পাড়ে টেনে তুললাম আমরা, ভয় পেয়ে যত দ্রুত সম্ভব চলে গেলাম সেখান থেকে। আমরা পরে আন্দাজ করলাম ওই বাড়ির আশেপাশে গেলেই জিন্নার ওপর অস্বাভাবিক কিছু ঘটে। এটা প্রমাণ করতে তার কিছুদিন পর এক সন্ধ্যায় আমরা 4 জন আর এরিক গেলাম ওই বাড়ির ব্যাকইয়ার্ডে। একটা বড় বেঞ্চ আছে সেখানে, বেঞ্চের পাশে ল্যাম্প পোস্ট। কেউ বসে বা কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছি, বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করছি কিছু ঘটার জন্য। এবং হঠাৎ জিন্না নিজেই বলে উঠলো, আমার ছায়ার দিকে তাকা। আমরা তার ছায়ার দিকে তাকালাম, স্বাভাবিক জিনিস, অবাক হওয়ার মতো কিছু না। জিন্না তখন বলল, তোদের সবার একটা করে ছায়া, কিন্তু আমার ছায়া একটা না। আমরা খেয়াল করলাম, তাই তো, জিন্নার ছায়া 2টা। আমরা ভয় পেলাম, কিন্তু 5 জন ছিলাম, তাই কিছুটা সাহস করে থাকলাম। ওখানে কিছুক্ষণ ছবি তুললাম। জিন্না নড়াচড়া করলো, এটা সত্যি ছায়া কিনা বোঝার জন্য। দেখলাম ঠিকই ছায়াই, কিন্তু শুধু জিন্নার একটা অতিরিক্ত ছায়া। তারপর আমাদের 5 জনের চোখের সামনে ছায়াটা ম্লান হতে হতে পুরো অদৃশ্য হয়ে গেল। অতি প্রাকৃত এই অভিজ্ঞতা অর্জনের পর আমরা সেখানে থাকলাম না। নিশ্চিত হয়ে গেলাম এই বাড়ির আশেপাশে গেলেই জিন্নার সাথে এমন ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। পরে আমরা ছবিগুলোতে ছায়াটা খোঁজার চেষ্টা করলাম। তখনকার লো পিক্সেল ক্যামেরা কোয়ালিটি আর অন্ধকারে পরবর্তীতে আমরা সেই ছবিটিতে অতিরিক্ত ছায়াটা আর খুঁজে পেলাম না। এরপর আর ওই বাড়ির আশেপাশে আমরা যাইনি। জিন্নাও তার স্বাভাবিক জীবনে। জিন্না আর ফয়সাল এখন ইউএসএ থাকে, আর বাকিরা টরেন্টোতে আছে। এই হলো অভিজ্ঞতা। ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবার ঘটনায় যাবো। আমাদের সাথে রয়েছেন একজন নতুন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন সবাইকে। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ রাজু। আমার দেশের বাড়ি হলো কুমিল্লাতে, ঢাকাতেই থাকি, যাত্রাবাড়িতে থাকি আর কি। তো আজকে রেডিও ফুর্তির সকল যারা শুনতেছেন সবাইকে আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আপনার ঘটনাটা আমরা শুনি, কি ঘটেছে? আমার ঘটনাটা হলো, আমি সেই ছোটবেলা যখন আমার 13-14 বছর বয়স, তখন আমি হাফিজি মাদ্রাসায় পড়তাম আর কি। তো সেটা হলো ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, একটা প্রত্যন্ত এলাকায়, কসবা উপজেলা, পাহাড়ি এলাকা আর কি। তো ওখানে আমরা ছাত্ররা মাদ্রাসার যে মূল ঘর ছিল, সেই ঘরটাতে আমরা মানে মাটিতে বিছানা, মানে ফ্লোরে আমরা সবাই ঘুমাতাম আর কি। তো অনেক ছাত্ররা ছিল, তো ওখানে অনেক গরম বেঁধে আমি পাশে মসজিদে ঘুমাতাম আর কি, একা একা গিয়ে। তা আমি আমাদের মসজিদের ওই মসজিদটার জানালার উত্তর পাশে, জানালার পাশে অনেকটা মানে ওই বিল মতো ছিল আর কি, যেখান থেকে আপনার বাতাস আসতো। তো আমি ডান পাশের পায়ের সময় ঘুমাতাম। একদিন আমি ঘুমিয়েছি। আমি ঘুমানোর আগে অবশ্য প্রত্যেকদিনই আমি এই আয়াতুল কুরসি, তারপরে কুলফু আল্লাহ, ইয়াসিন সূরা পড়ে আমি ঘুমাতাম আর কি, অজু সহকারে। তো একদিন ঘুমানোর পর দেখি আমি মানে আমাদের তো 3টা-4টার সময় আবার উঠে পড়তে হতো। তো উঠে দেখি আমি ওই যে পাশে ঘুমিয়েছিলাম সে পাশে নেই, অন্য পাশে আমি মানে কে জানি আমাকে কোলে করে নিয়ে ওখানে শুয়ে রাখছে আর কি, এরকম একটা অনুভূতি হলো। তো আমি মোটামুটি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো পরে রাতে আর কাউকে বলিনি। পরের দিন হুজুরকে বলার পর হুজুর বললো আর কি আমাকে যে জিন, যারা নাকি জিন জাতির মধ্যে অনেক ভালো আছে, যারা নামাজ কালাম পড়েন,
তারা মসজিদে এসে ডান পাশ থেকে তারা নামাজ কালাম পড়েন। তো তুমি ডান পাশে ঘুমিয়েছিলে বিদায় তোমাকে ওরা মনে হয় ডান পাশ থেকে অন্য জায়গায় তোমাকে নিয়ে এবং আপনি রেখে আসে। তোলার সময় পুরো বুঝতে পেরেছিলেন যে কেউ আপনাকে তুলে নিয়ে আরেক জায়গায় রাখলো, এটা আপনি জি, খুব জি। হ্যাঁ, স্পষ্ট আমার- বুঝতে হ্যাঁ, পেরেছিলেন। বুঝতে পেরেছি আমি, কিন্তু বুঝতে পারলো তখন তো আমি মানে মোটামুটি মানে আপনি কি আতঙ্ক। শূন্য ভাষার মতো করেই হ্যাঁ হ্যাঁ, শূন্য ভাষাগর মতো করে আমাকে মনে হচ্ছে যে কোনো কিছুতে আমাকে যেমন ধরেন কোনো একটা ক্রেন দিয়ে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা মালকে নিয়ে যেরকম জানা হবে। ওইরকম একটা অনুভূতি হলো আর কি আমার। তো আমি তখন তেমন কিছু বলি না, কারণ আমি একটু আতঙ্কগ্রস্ত ছিলাম, ঘুমও ছিলাম, আতঙ্কগ্রস্ত ছিলাম আর কি। তো পরে আর একটু পরেই আমি উঠে গিয়ে তো আর আমরা সবাই মিলে আবার পড়তে বসছি। তো রাতে আর আমি কাউকে বলিনি। পরেও দিনের বেলা যখন হুজুরকে আমি জিজ্ঞাসা করলাম ঘটনাটা বলার পর হুজুর বললো আর কি যে এই ব্যাপার, জিনরা তো রাতে মসজিদে এসে নামাজ পড়ে, তো ওরা ডান পাশ দিয়ে নামাজ পড়ে সাধারণত, তুমি ডান পাশে যেহেতু ঘুমিয়েছিলে এই জন্য তোমাকে ওরা মনে হয় অন্য পাশে নিয়ে গেছে আর কি। আচ্ছা, তো আমি মনে করি যে আমরা মানুষ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদেরকে আমাদের সেবার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা জিন যা যা তৈরি করেছেন, তো আমরা নিজেরা যদি সবসময় যদি পাক পবিত্র এমনকি নিয়ম অনুযায়ী চলি, আমাদেরকে কেউ ক্ষতি করে না আর কি। আমাদেরকে আমাদের মানুষ জাতিকেই সবাই ভয় পায়। আসসালামু আলাইকুম। হ্যালো রাসেল ভাই, আমি মাসুদ ফ্রম যশোর ক্যান্টনমেন্ট। আজকে আমার লাইফের অনেক ছোটবেলায় ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের শেয়ার করতে চাই। তো প্রচন্ড ভয় পেয়েছিলাম ওই এক্সপেরিয়েন্সটা যখন ফেস করি। তো সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আমার কোনো প্রবলেম হয় নাই। আমি যথারীতি আমার স্টোরিতে চলে যাই। ঘটনাটি ঘটেছিল বাগেরহাট জেলার ফকিরহাট থানার বারুইপাড়া নামক একটি গ্রামে। তো আমি খুলনাতে থাকি, তো লেখাপড়া সব খুলনাতেই হয়েছিল। আর আমার ফুফাতো ভাই যে আমার ওই ঘটনার সাথে জড়িত, সে সাতক্ষীরাতে থাকতো। তো আমরা ছোটবেলায় সাধারণত ফাইনাল এক্সাম শেষ হলে বিভিন্ন রকম রিক্রিয়েশন মাইন্ডের জন্য অনেক জায়গায় বেড়াতে যেতাম। ওই সময় আমার ফাইনাল এক্সাম শেষ হয়েছিল, তো আমিও আমার ফুফাতো ভাইকে সংবাদ দিই এবং একসাথে আমরা আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তো খুব এনজয় করছিলাম গ্রামের বাড়িতে, বিকজ অনেক লম্বা সময়ের পরে আমরা বেড়াতে যেতাম, তো খুব মজা করতাম। আমাদের গ্রামের বাড়িতে সাধারণত হাট হয়, বাজারের মধ্যে সপ্তাহে 2 দিন হাট বসে। তো এটা ছিল বৃহস্পতিবারে এবং সোমবারে। তো আমি এইরকম একটা সময় বেড়াতে গিয়েছিলাম। তো আমি আমার ফুফাতো ভাইকে নিয়ে আমার ছোট ছোট সাথে গ্রামের বাজারে হাটে যাই। তো যাওয়ার পরে ওখানে ছোট চাচুর সাথে আমার ফুফাতো ভাই হাটের মধ্যে বাজার করতে চলে যান। তো একটা মজা ছিল কি যে ছোট চাচুর সাথে গেলে তিনি আমাদেরকে অনেক মিষ্টি বা অনেক খাবার খেতে দিত, তো খুব এনজয় করতাম। যাই হোক, আমি আমার গ্রামের বাজারের মধ্যেই আমার একটা দুঃসম্পর্কের ভাইয়ের একটা সিডির দোকান ছিল। তো তখন নতুন নতুন সিডি এসেছিল বাজারে, তো গ্রামের বাজারে এরকম নতুন সিডির দোকান ছিল ওইটা। তো খুব সুন্দর একটা মুভি ওই দোকানে প্লে করেছিল ওই সময়। তো আমি আমার ফুফাতো ভাইকে বললাম, ঠিক আছে তুমি আমার মানে ছোট চাচুর সাথে বাজার করে আসো, আমি এই দোকানে বসে মুভিটা দেখি। তো আমার ভাইয়ের দোকানের ভিতরে চলে গেলাম এবং মুভিটা দেখা শুরু করলাম। এদিকে আমার ফুফাতো ভাই আমার ছোট চাচুর সাথে বাজার করতে চলে গেল। তো মুভিটা খুব ইন্টারেস্টিং ছিল, আমি আসলে সময়ের দিকটা তাকাতেই পারি নাই। এর মধ্যে বাজার শেষ হয়ে গেছে, ফুফাতো ভাই যথারীতি দোকানে চলে এসে বলতেছে, ভাইয়া চলো অনেক রাত হয়ে গেছে, তো আমরা বাড়ি ফিরে যাই। তখন মাগরিবের পর কিছু সময় হয়েছে এরকম। তো আমি খুব এনজয় করছিলাম মুভিটাতে, এই জন্য আসলে লোকটা সামলাতে পারলাম না। তো ফুফাতো ভাইকে বললাম, ঠিক আছে তুমি বাজারের ব্যাগ নিয়ে চলে যাও, আমি কিছু সময় পরেই যাই, মুভিটা শেষ করে আসছি। তো আমার ফুফাতো ভাই যথারীতি একা একা রওনা করলো। তো ও বাড়িতে পৌঁছে গেছে। তো আমি এর মধ্যে মুভিটা শেষ করতে করতে আসলে সময়ের দিকে তাকাতে পারি নাই। তো দেখলাম ঘড়িতে, মুভিটা শেষ হতেই ঘড়ির দিকে তাকালাম। তো তাকাতে দেখলাম যে আসলে রাত তখন প্রায় 10টা বেজে গেছে। তো আসলে গ্রামের বাজারে রাত 10টা মানে আসলে অনেক বেশি রাত। চারিদিকে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, লোকজন ধীরে ধীরে কমা শুরু করেছে, অনেকটাই কমে গেছে, অল্প কিছু লোক বাজারে ছিল। আর
আমার ফুফাতো ভাইও যথারীতি বাড়িতে অনেক আগেই পৌঁছে গেছে। তো আমার এই ভাইটার দোকান বন্ধ করবে। তো এই সময় আমিও বের হলাম, দোকান বন্ধ করলো। এরপরে আমার ভাই আমাকে প্রপোজ করলো যে অনেক রাত হয়ে গেছে, তো তুমি এই মুহূর্তে বাড়ি আর কি জন্য যাবে, আমার বাড়িতে চলো, আমার বাড়িতে থাকবে। তো সাধারণত বাড়ি থেকে আমি কখনো বাইরে থাকা হয়নি, তো একটু ভয় লাগছিল, বিকজ ছোট চাচু অনেক বকাঝকা করতো, যার জন্য ওই ভয়ে আসলে বিষয়টা ইগনোর করলাম এবং বললাম না ভাইয়া আমি আসলে চলে যেতে পারবো, তো আপনি চলে যান। তো একসাথে দুজন রওনা করলাম। বাজারের থেকে সামান্য দূরে হচ্ছে আমার এই ভাইটার বাড়ি। তো তিনি বাড়িতে ঢুকে গেলেন এবং আমাকে বিদায় দিলেন। তো আমিও যথারীতি তাকে বিদায় দিয়ে রওনা হলাম। পাকা রাস্তার উপর থেকে হাঁটছিলাম, একটু ভয় ভয় লাগছিল, অন্ধকার। আসলে গ্রামের বাড়িতে যে সমস্ত লাইট পোস্ট আছে ওখানে লাইট থাকে না, ওখানে অন্ধকার, আরো গাছে ঢাকা, চারিপাশ থেকে উপর থেকে চাঁদের আলো পড়তেছেন ঠিক মতো, একটু ভয় লাগতেছে। তারপরে হচ্ছে আশেপাশে অনেক কয়েকজন লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, এই জন্য ভয়টা কম ছিল। তো আমি মাঝে মাঝে কয়েকজন লোকের পেছনে পেছনে হাঁটা শুরু করেছিলাম। তো একটা পর্যায়ে আমাদের আসলে আমার বাজার থেকে আমার গ্রামের বাড়িটার ডিস্টেন্স ছিল প্রায় 4 কিলোমিটার। তো এর মধ্যে 3 কিলোমিটার রাস্তা হচ্ছে আমাকে মানে পাকা রাস্তা দিয়ে যেতে হবে, এবং 1 কিলোমিটার রাস্তা যেটা হচ্ছে বাড়ির রাস্তাটা, ওটা হচ্ছে ডান দিকে মোড় নিয়ে 1 কিলোমিটার রাস্তা সামনে গেলে আমার বাড়ি, সেটা হচ্ছে সলিং এর রাস্তা। তো আসলে ভয়টা ছিল ওই রাস্তাটাকে কেন্দ্র করে। তো আমি যথারীতি হাঁটতে 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 সেই 3 রাস্তার মোড় পর্যন্ত পৌঁছে যাই। তো 3 রাস্তার মোড়ে পৌঁছানোর আগে আসলে রাসেল ভাই একটা কথা আগে বলে নেই, সেটা হচ্ছে আমাদের এই 3 রাস্তার মোড়ের আগেই একটা দোতলা বাড়ি রয়েছে, যেটা জমিদাররা থাকতেন। এরপরে আসলে ওই বাড়িকে কেন্দ্র করে অনেক ধরনের হরর স্টোরি আছে, যার জন্য ওইখানে আসলে কেউ থাকে না, এখনো পর্যন্ত বাড়িটা ফাঁকা রয়েছে। তো ভূত এফএম কে রিকোয়েস্ট করবো যদি আপনারা ওখানে যেতে চান, অনেক ভালো কিছু আবিষ্কার করতে পারবেন। তো যাই হোক, ওখানে ওই বাড়িটার আশেপাশে থেকে অনেক প্রবলেম হয়, তো এটা আমার আগে থেকে জানা ছিল। তো আসলে আমি ওই 3 রাস্তার মোড়ে এসে থমকে দাঁড়ালাম, কারণ আমাকে এখন ডানে মোড় নিয়ে 1 কিলোমিটার রাস্তা সলিং এর রাস্তা হেঁটে যেতে হবে। তো খুব খারাপ লাগছিল, যারা যারা আসছিল সবাই সোজাই চলে যাচ্ছে, পাকা রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে, কিন্তু কেউ আর এই ডান দিকে মোড় নিয়ে ভিতরে যাচ্ছে না। তো আসলে রাত তখন অনেক হয়ে গেছিল, প্রায় তখন 11টা বেজে গেছে। তো আমি একটু অনেক রাত বেশি হয়ে যাচ্ছে, সাধারণত বাড়িতে সবাই টেনশন করছে আমাকে নিয়ে, যদিও কেউ তখনও আসেনি। তো আমি খুব আনইজি ফিল করছিলাম ওই মুহূর্তে, একটু প্রচন্ড ভয় লাগছিল, যদি কেউ যেত তার সাথে আমি চলে যেতে পারতাম। তো অনেক সময় চিন্তা করার পরে রাত প্রায় 11:30 বেজে গেছে। অনেক সময় চিন্তা করার পরে ভাবলাম যে আসলে এখন আমাকে আর কারোর জন্য ওয়েট করলে চলবে না, আমাকে বাড়িতে পৌঁছাতেই হবে। রাত যত বেশি হবে তত আমার প্রবলেমটা বাড়বে। তো যাই হোক, আমি একটু সাহস করেই ওই 3 রাস্তার মোড়ের থেকে সলিং এর রাস্তার মধ্যে ডানে মোড় নিয়ে তো সলিং এর রাস্তার মধ্যে ঢুকে গেলাম। খুব ভয় পাচ্ছিলাম, বিড়বিড় করে সৃষ্টিকর্তার নাম নিচ্ছিলাম আর হাঁটছিলাম। রাসেল ভাই, একটা পর্যায়ে ওই বাড়ির সলিং এর রাস্তার পাশ ঘেঁষে একটা পুকুর রয়েছে, যেটা ওই দোতলার বাড়ির যে জমিদাররা মহিলারা ছিল তারা ইউজ করতো। এখন অবশ্য পানি আছে, সিঁড়িঘাট করা আছে, অনেক পুরাতন, বাট ওখানে কেউ স্নান করে না। তো যাই হোক, আমি ওই পুকুরটার পাশ থেকে হাঁটছিলাম আর বিড়বিড় করে সৃষ্টিকর্তার নাম নিয়ে হাঁটছিলাম। একটা পর্যায়ে পুকুরটা ক্রস করতেই রাসেল ভাই, যখনই আমি পুকুরটা ক্রস করলাম, ঠিক তখনই পুকুরের পাশ থেকে শুকনো পাতার মধ্যে থেকে খড়খড় করে একটা আওয়াজ হলো, এবং আমি মানে স্পষ্ট শুনতে পারলাম যে কিছু একটা খড়খড় করে আওয়াজ করে থপ করে এসে আমার পেছনে সলিং এর রাস্তার উপরে পড়লো। মানুষ যখন কোনো গাছের উপর থেকে বা কোনো জায়গা থেকে লাফ দিয়ে পড়লে, মাটিতে পড়লে খালি পায়ে যেরকম থপ করে একটা আওয়াজ হয়, ঠিক ওরকম একটা আওয়াজ হলো। তো আমি মানে এতটাই ভয় পেলাম যে আমি পেছনে তাকানোর মতো কোনো সুযোগ পেলাম না। তো যথারীতি আমি প্রচন্ড বেগে দৌড় শুরু করলাম, এবং আমি জানি, আমার আগে থেকে ধারণা ছিল যে মানে কোনো রাতের বেলায় কোনো প্রবলেম ফেস করলে কখনো পেছনে তাকাতে হয় না, কারণ পেছনে তাকালে হয়তো বা শয়তান বা এ ধরনের অপায় আত্মাগুলো মানুষের ঘাড় মটকে দেয়। তো যাই হোক, এই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল, আমি প্রচন্ড বেগে দৌড় শুরু করে দিলাম। রাসেল ভাই, সব থেকে আশ্চর্য বিষয় যেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই, যখনই আমি দৌড়টা শুরু করি তখন আমার সামনে থেকে এত জোরে ঝড়ের বেগে বাতাস আসছিল, যেটা মানে 30 সেকেন্ড আগেও ছিল না। এত পরিমাণ বাতাস হচ্ছিল, আমি আসলে আমার দৌড়ের স্পিডটা যত জোরে দিচ্ছি, বাতাসগুলো তত জোরে আমার সামনে থেকে আঘাত করতেছে এবং আমাকে থামিয়ে দিচ্ছে। ঠিক আমার পেছনেও ওরকম থপ 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 শব্দ করে করে আমার পেছনে কেউ দৌড়ে আসছে, এরকম বোঝা যাচ্ছে স্পষ্ট। তো
তো রাসেল ভাই আমি মানে এতটাই নার্ভাস হয়ে গেলাম, আমি প্রচন্ড আমি আমার দৌড়টা স্টপ করি নাই, আমি প্রচন্ড জোরে দৌড়াচ্ছিলাম। তো একটা পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমার সামনে একটা কালভার্ট ছিল, তো ওই কালভার্টকে কেন্দ্র করে এর আগে অনেক স্টোরি হয়েছে, অনেক এরকম অনেক রাতে একটা ছেলে, ওই গ্রামের একটা ছেলে ওই রাস্তাতে যাচ্ছিল, তো এরকম শয়তান তাকে ওই কালভার্টের নিয়ে গিয়ে মেরে ফেলে, ঘাড় মটকে মেরে ফেলে। তো তার পরের দিন তার লাশ ওখান থেকে বের করা হয়। ওইটা আমার মাথার মধ্যে ছিল, আমার আর আশেপাশে কোনো কিছুই মাথায় আসছিল না, আমি কি করবো এই মুহূর্তে মাথায় করে নিতে পারছিলাম না। তারপরেও শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি ওই কালভার্টটা দৌড়ে ক্রস করি, মানে যেটা আমার ক্রস করতে 30 সেকেন্ড বা 35 সেকেন্ড লাগতো, সেটা নিয়ে আমার 10 সেকেন্ডের মধ্যে ক্রস হয়ে যায়, এত জোরে দৌড় দিই। তো যাই হোক, ওখান থেকে আল্লাহর রহমতে বেঁচে যায়। তো এরপরে বাতাসটা থামছে না এবং ঝড়, মানে এত বেগে ঝড়ের বাতাস হচ্ছে, আমি আর পিছন থেকে থপ থপ শব্দটাও হচ্ছে, আমি আসলে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না কি করব। তো এরপরে কালভার্টটা ক্রস করতে আমাদের জমি, তো জমির পাশ থেকে সলিং এর রাস্তাটা চলে গেছে, তো জমিতে অনেকগুলো বাঁশ গাছ রয়েছে, বাঁশ ঝাড়। তো রাসেল ভাই মানে বাতাসে এত জোরে হচ্ছিল যে বাঁশ ঝাড় গুলো দুলে দুলে পাকা মানে সলিং এর রাস্তার উপর বাড়ি খাচ্ছিল, আবার উপরে উঠে যাচ্ছিল, আবার বাড়ি খাচ্ছিল, আবার উপরে উঠে যাচ্ছিল। তো এতটাই ভয় পেয়েছিলাম যে কি করবো এই মুহূর্তে, আমি যদি তল থেকে যাই, কোনো একটা বাঁশ এসে আমাকে যদি আঘাত করে মেরে ফেলে এই মুহূর্তে, এতটাই ভয় পাচ্ছিলাম। তো তারপরে আমি দৌড়টা থামাইনি, এই জন্য দৌড়ের ঝুলে ওখানে চলে যাই, বাঁশ বাগানের ওখানে মানে পাশ দিয়ে চলে যায়। তো হঠাৎ করে আমার সামনে বড় একটা বাঁশ এসে থামলো, কিন্তু আমার উপরে উঠছে না, ওইভাবে পড়ে রয়েছে। তো আসলে আমি এর আগে জানতাম যে যদি রাতের আধারে কোনো বাঁশ আমার মানে কারো সামনে পড়ে তো ওটাকে ক্রস করতে হয় না। তো আসলে আমি ওটা ক্রস করলাম না, আমি পাশে একটা ছোট মানে গর্ত টাইপের, রাস্তার পাশে গর্ত করা থেকে ওর মধ্যে পানি ছিল, হাঁটু সমান পানি, আমি ওর মধ্যে লাফ দিয়ে পড়ি এবং ওখান থেকে সারা শরীরে পানি লেগে যায়, কাদা পানি লেগে যায়। তো ওইখান থেকে ওই বাসটা না ক্রস করে সাইড থেকে আমি চলে যাই দৌড়ে। তো ওখান থেকে ওঠার পরে এরপরে একটু সামনে আসলে একটা কবর মানে একটা কবর আছে, যেখানে বাধাই করা একটা কবর আছে। তো আমার ধারণা ছিল যে কবরখানার মধ্যে যদি কেউ মানে কোনো ভয় পায়, তো কবরখানার মধ্যে দাঁড়ালে, কবরখানার আশেপাশে দাঁড়ালে ওই জিনভূত বা আপনার এই সমস্ত শয়তান যারা মানে অপয়াত্মা গুলো, এরা কোনো ক্ষতি করতে পারে না। তো সেই সুবাদে আমি আমার এই ব্রেনটা কাজে লাগালাম, আমি দৌড়ে গিয়ে লাফ দিয়ে ওই কবরের মধ্যে ঢুকে গেলাম, মানে যে দেওয়াল করা কবর ছিল, মানে পাকা করা কবর, ওই কবরের মধ্যে ঢুকে এরপরে হচ্ছে আশেপাশে তাকালাম, এবং আশেপাশে তাকাতেই মানে যখনই আমি কবরের মধ্যে ঢুকে গেলাম তখনই সমস্ত বাতাস, আশেপাশে যত বাতাস ছিল, যত ঝড় ছিল, সব থেমে গেল, এবং সেই সব পায়ের থপ থপ আওয়াজটাও থেমে গেল। বাসটা শোয়ানো ছিল, বাসটাও আমি দেখতে পারলাম না, ওখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং একবার সবকিছু ইজি। তো আমি মানে প্রচন্ড অবাক হলাম, আমি কি করব বুঝতে পারছিলাম না। তারপরে মানে এত জোরে দৌড়ে এসেছি, মানে এত জোরে হাঁপাচ্ছিলাম, আসলে কথা বলার মতো আওয়াজ ছিল না। তো ওখান থেকে আমার বাড়ি সামান্য ডিস্টেন্স ছিল, জোরে ডাক দিলে বাড়ি থেকে শোনা যেত। তো আমি যথারীতি মানে কোনো উপায় খুঁজে না পেয়ে অনেক জোরে ডাক শুরু করলাম, আমার ফুফাতো ভাইয়ের নাম ধরে ডাকছিলাম। তো বেশ কয়েকটা ডাক দেওয়ার পরে ওরা অনেক দূর থেকে আওয়াজ করতে পারছিল, বাট কে ডাকছে এটা বুঝতে পারছিল না। তো তারপরে বাসার সবাই যদিও জায়গা ছিল, কারণ আমাকে নিয়ে টেনশন করছিল। তো একটা পর্যায়ে আমি অনেক জোরে ডাক দিতে আমার ফুফাতো ভাই শুনতে পাই, এবং বাড়িতে তখন ইলেকট্রিসিটি ছিল না। তো একটা হেরিকেন ধরিয়ে বাড়ির বাইরে নিয়ে আসে। তো বাইরে নিয়ে আসতেই আচ্ছা ভাই আমাকে দেখে যে আমি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছি। তো সবাই মানে এতটাই আতঙ্ক ঢুকে যায় সবার মধ্যে যে কি ব্যাপার, এত রাতে ও কবরস্থানের মধ্যে কেন। তো সবাই মানে একটা অন্যরকম চিন্তা করেছিল। তো বাড়িতে আসার পরে আমাকে ওখান থেকে ধরে নিয়ে সবাই বাড়িতে আসে। তো বাড়িতে আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তো আমার প্রচন্ড পেটে ব্যথা করে। তারপরে হচ্ছে রাতে প্রচন্ড জ্বর আসে। সকালবেলায় আমাকে স্থানীয় একটা ক্লিনিকে ভর্তি করা হয়। তো ওখান থেকে 3-4 দিন ট্রিটমেন্ট নেই। কিন্তু মাঝে মাঝে মানে আমার একটা প্রবলেম ছিল, হঠাৎ করে মানে রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে মানে হাউমাউ করে চিল্লাপাল্লা করে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসলাম হসপিটালের বেডে। তো এরকম 2-4 দিন ঘটার পরে তো আসলে বিষয়টা সবাই ফাইন্ড আউট করলো এবং বুঝতে পারলো যে হয়তো ওর কোনো মানে পার্সোনাল প্রবলেম হয়েছে। তো তখন আমাকে নিয়ে আশেপাশে আমাদের গ্রামের পাশেই একজন বুজুর্গ আলেম ব্যক্তি ছিলেন। তো ওনাকে বলা হলো, তো উনি একটা তাবিজ লিখে দিলেন এবং তাবিজটা হাতে পড়তে বলেছিলেন। তো আমার হাতে বেঁধে দেওয়া হয় এবং 2-3 মাস আমার হাতে এরকম বাঁধা ছিল। তারপরে আমি নিজেই খুলে ফেলি। এরপরে আসলে আমার আর কোনো মানে ওই তাবিজটা দেওয়ার পর থেকে আমার ভয়টা সব কেটে গেছে। তো এরপরে আর কোনো আমাকে ঘুমের মধ্যে এরকম আর ডিস্টার্ব করতো না। তো যথারীতি আমি এখন অনেক ভালো আছি। তো এই ছিল আমার স্টোরি রাসেল ভাই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লিসেনারদেরকে শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব। আব্দুল সত্তার সালাউদ্দিন। জি।
আমি এখন একটা যে ঘটনা বলবো এটা আমার জীবনে ঘটেছে একটু আগের সময়, দ্যাট ইজ মিড অফ 1990। ওকে, তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছি, জি, আর আমার বেডরুম থেকে বাথরুমের ডিস্টেন্স মাঝখানে উঠান। জি, উঠানটা পার হয়ে আমি বাথরুমে গিয়েছি। এত রাত্রে আর কে দরজা বন্ধ করে, দরজা খোলা রেখে আমি বসে আছি। তো হঠাৎ করে দেখি গায়ে এত আগুনের তাপ লাগছে, বুঝতে পারছি না কেন এটা। আগুনের তাপ লাগছে। যে আগুনের তাপ লাগছে এবং সারা শরীর মনে হচ্ছে বার্ন হয়ে যাচ্ছে। জি, তো কেন এটা হচ্ছে চারিদিকে ঘুরে কিছুই দেখি না, যেহেতু দরজা খোলা আছে উপরে দিকে তাকিয়ে দেখি যে এই ধূমকেতু লেজের মতো লম্বা একটা আগুনের গোলা ছাদের একটু উপর দিয়ে উড়ে চলে গেল। আচ্ছা, তো এই যে উড়ে যাওয়ার সময় পুরো আমি না, ওই এলাকায় যা যা ছিল সবগুলোই এই তাপটা অনুভব করলো, যে এত তাপ কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে। তো তাড়াতাড়ি আমি ভয় পেয়ে বের হয়ে গেলাম। বের হয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরে দরজা বন্ধ করে দিয়েও আমি রীতিমতো ঘামতেছি যে এটা কি ঘটলো, কেন ঘটলো। তারপরে যাই হোক নামাজ পড়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে শুয়ে ভাবতেছি এটা কেন ঘটলো। আমার পাশেই একজন মৌলানা ছিলেন, উনি আবার এই জিন ভূতের সাথে ভালো সম্পর্ক রাখেন। এই সম্পর্কে নাই জানেন আর কি। হ্যাঁ, তিনি এইগুলো সম্পর্কে আবার অনেকে দোয়া তাবিজ হতেন। পরের দিন সকালবেলা ওনাকে ডাকলাম, ডেকে বিষয়টা বললাম। উনি বললেন যে এগুলো আতশী জিন। আতশী জিন, আচ্ছা, এটার বৈশিষ্ট্যটা আতশী কি? মানে ওটা যে আগুনের তৈরি জিন। আচ্ছা, আচ্ছা, আতশী জিন এরা কাউকে ক্ষতি করে না। তো এখান থেকে প্রায় সে একা নয়, আরো কয়েকজন যাতায়াত করে। তো এগুলো মিডনাইটেই বেশি করে, কিন্তু আমাদের কারো কোনো রকম ক্ষতি করে না। তো এ দিয়ে তোমার চিন্তারও কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। সে আরো বহুদিন গেছে এবং আগামীতেও সে যাবে, কিন্তু সে কাউকে কখনো ক্ষতি করে আপনি না। আরো একবার সবাইকে জানানোর জন্য আরো একবার যদি বলতেন যে যেই মুহূর্তে জিনটা পাস করেছিল সেই মুহূর্তে আপনার কি অনুভূতি হয়েছিল? আসলে এই মুহূর্ত একটা ছিল সম্পূর্ণ ভিন্ন মুহূর্ত, যা আমার জীবনে কখনো ঘটে। এটা কি আগুনের তাপের মতো মনে হচ্ছিল নাকি বাতাস টাইপের কিছু একটা, নাকি হঠাৎ করে শরীর গরম? আগুনের এক জ্বলন্ত আগুনের হালকার তাপ মতো। আর কি, যেটা যেমন চৈত্র বৈশাখ মাসে যেমন দুপুর রোদে হঠাৎ করে রোদের তাপ বাতাস ঠেলে নিয়ে এসে দেহে লাগালে যেভাবে বার্ন হয়, এর থেকে বহুগুণ বেশি তাপ আমার শরীরে অনুভব করলাম এবং ভয় পেয়ে গেলাম। এবং দেখলাম যে এইটা আগুনের গোলাটা লেজের, ওই কমেটের মানে ধূমকেতুর লেজের মতো এই বিল্ডিং এর, একতলা বিল্ডিং এর সামান্য কিছু উপর দিয়ে উড়ে চলে গেল। কয়েক সেকেন্ড তাতেই ওই এলাকাটা পুরা গরম হয়ে গেল। আচ্ছা, আর আমি ভয় পেয়ে তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে ঘরে গিয়ে ঢুকলাম, দরজা বন্ধ করে দিলাম। এবং পরদিন সকালবেলা আমি এই মৌলানা সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম বিষয়টা কি। আচ্ছা, আপনার তো আরো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো। আমার সাথে আরো কিছু ঘটনা আছে যেগুলো আমি বলতে চাই। এর কিছুদিন পরে আমি নামাজ পড়তে উঠেছি রাতে। উঠে উজু করে নামাজ শুরু করেছি, কিন্তু আমি পশ্চিমমুখী দরজাটা আমি বন্ধ করি না, ইচ্ছা করে বন্ধ করি না, দরজা খোলা রেখে নামাজ পড়তেছি। তো আমার বাড়ির সামনে এবং ভিতরে ফুল ফল সহ নানাবিধ গাছের সমাহার। তো হঠাৎ করে একটা কাঁঠাল গাছের দিকে 30-40 হাত দূরে হবে আমি যেখান থেকে নামাজ পড়ছি সেখান থেকে। তো ওই কাঁঠাল গাছটার দিকে তাকিয়ে দেখি যে কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, বাদল নাই, কোন রকম কিছু নাই। তারপরেও সমস্ত ডালপালাগুলো মুসড়িয়ে দুমড়িয়ে যেন ভেঙে চুরে পড়ে যাচ্ছে একা একা। কোন রকম কিছু ঝড় বাতাস কিছুই না। আপনার দেখে মনে হচ্ছিল যে ওই গাছে কিছু একটা আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যেন কেউ না, যেমন ছোট গাছ আমরা ইচ্ছা করে একটু শত্রুতা করে যে অমুকের ভালো গাছটা এটা দিলাম ভাইয়া, জি জি জি, এরকম এই ডালপালাগুলো সব মুসড়িয়ে ভেঙে ফেলতেছে। তা শব্দ করে, যেমন ডালপালা ভেঙে ফেললে যে শব্দ হয়, মটমট করে শব্দ হচ্ছে, সেইভাবে শব্দ করে ডালপালাগুলো ভেঙে ফেলতেছে। এবং আপনার চোখের সামনে ঘটছে। আমার চোখের সামনে, আমার চোখের থেকে ধরেন আমি যেখানে নামাজ পড়তেছি তার থেকে 40-50 হাত দূরে হবে এই গাছটা, মিডিয়াম সাইজ কাঁঠাল গাছ। তো তাড়াতাড়ি ভয় পেয়ে গিয়ে আমি দরজা বন্ধ করে দিলাম এবং জায়নামাজ থেকে উঠে বর্ষার মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে দোয়া পড়তে পড়তে সকাল হয়ে গেল। সকাল হলেই আমি প্রথম যে কাজটা করলাম, দরজা খুলে দেখলাম যে আমার কাঁঠাল গাছের অবস্থাটা কি। আচ্ছা, দেখি কাঁঠাল গাছে কিচ্ছু হয় নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, ইভেন কাঁঠাল গাছের নিচেই একটা সিঙ্গেল পাতা পর্যন্ত পড়ে নাই। যে এতগুলো ডালপালা ভেঙে চুরে মুসড়িয়ে একাকার হয়ে গেল, অথচ এখানে একটা সামান্যতম পাতাও গাছের তলায় পড়ে নাই। আচ্ছা, রাতের বেলা আসলে কিছুই ঘটে? আসলে
কিছুই হয় না, যেমন গাছ ছিল তেমনই আছে। অথচ অথবা রাত্রে- ঘটেছে সকাল সকাল হ্যাঁ, হতে হতে সকালে দেখলাম আমি কিছুই তারপর হয় না, অস্তিত্ব। অথচ রাত্রে আমি নিজের চোখে দেখলাম, যেটাকে আমি মানে কোন অবস্থাতে চোখের ভুল আমি বলতে বলতে পারবেন না। কারণ আমি স্পষ্ট তখন আমি নামাজ থেকে ওই দেখি চোখ চলে যাওয়াই আমার চোখের সামনে এগুলো ভেসে উঠলো এবং আমি নিজের চোখের সজ্ঞানে সুস্থ অবস্থায় দেখলাম। রাইট। তো এই ব্যাপারে আমি পরের দিন মৌলানা সাহেবের সাথে আবার কথা বললাম। বললো কিছু কিছু দুষ্টু জিন আছে যারা এই কাজগুলো করে মানুষকে ভয় দেখায়। আচ্ছা। আমি জানি না এদের ভয় দেখি তারা কি আনন্দ পায় না তারা খুশি হয় না কেন এইগুলো করে আমি জানি না। তো মৌলানা সাহেব এর কোনো সদুত্তর দিতে পারলেন না। এর পরের ঘটনায় আমরা চলে যাই। আচ্ছা প্রিয় লিসেনার্স, আমার পরের ঘটনা হচ্ছে আমি আমার ছেলে মেয়েরা আমরা সব বাইরে, শুধু ওয়াইফ একা বাসায়। তো উনি এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছেন বর্ষে টসে টাঙিয়ে নিয়ে, কিন্তু ঘুমাননি। এই অবস্থায় উনি বুঝতে পারেন যে খাটের নিচে থেকে খাটের চালি ম্যাট্রেস এগুলো সহ ঠেলে উপরের দিকে শূন্যে তুলে ফেলতেছে। তো উনি চেষ্টা করতেছে এটা কি হচ্ছে কেন হচ্ছে সে কিছুই বুঝতেছে না, কিন্তু ওনাকে শূন্যে তুলে ফেলা হচ্ছে। তো ভয় পেয়ে দোয়া কালাম করতেছে এবং খাটের যে মেন ফ্রেম মোটা কাঠ সে আঁকড়িয়ে ধরে আছে যেন তাকে উপরে না তুলতে পারে, কিন্তু তারপরেও সে নিজেকে সামলাতে পারছে না, উপরে শূন্যের দিকে উঠে যাচ্ছে সেই ম্যাট্রেস সহ। এক পর্যায়ে আস্তে আস্তে বেশ 5-7 মিনিট পরে ওই ম্যাট্রেস সহ খাটের চালি সহ তাকে আবার নিচে নামিয়ে আনা হলো, কিন্তু খুব ধীরে ধীরে। সে কোন রকম ব্যথা পেল না, কিছু না। সে এইটা দেখে সে এত ভয় পেল যে দোয়া দরুদ পড়তে পড়তে সে খুব চিৎকার করতেছে। কিন্তু আমাদের দোতলাটায় উঠা এত কঠিন কাজ যে 4-5টা দরজা পার হয়ে তারপরে উঠতে হবে, আর কেউ ভিতর থেকে না খুলে দিলে এই দোতলায় উঠার কোনো সুযোগ নাই। যার ফলে চিৎকার করুক যাই করুক সে ওইখানে চিৎকার করছে এবং এক পর্যায়ে সে আনকনসাস, দ্যাট ইজ কি বলে এটারে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে ওই খাটের উপরে শুয়ে আছে। পরের দিন যখন সে তার ঘুম ভাঙছে, যখন হুঁশ হয়েছে, তো সে নিজেকে এমন অবস্থায় দেখছে যে সে তার গায়ের মানে তার গায়ের পশম টসম সব মনে হচ্ছে সেই সাজারুর কাটার মতো শক্ত হয়ে আছে, সে নামতেছে না। তারপরে তার অনুভূতিটা এমন হয়েছে যে সে মনে হচ্ছে যে সে ম্যাড হয়ে গেছে। তো এরপরে দরজা খুলে বাইরে আসছে, বাইরে আসার পরে অন্যদেরকে ডেকে ঘটনাটা বললে সে হুজুর ডেকে বাড়ি বন্ধ দেওয়া হলো, মেলাদ পড়ানো হলো। তারপরেও কিন্তু তার যন্ত্রণা কমলো না, সে একটার পর একটা যন্ত্রণায় লেগেই আছে। এর মধ্যে আমরা বাইরে থেকে দেশে ফিরলাম। দেশে ফিরে দুপুরে জোহরের নামাজ পড়বো, ড্রেসিং টেবিলের সামনে একটু গিয়েছি, ওখান থেকে টুপি ঝোলানো ছিল ওটা আনবো এই জন্যে। তো হঠাৎ করে আমার একেবারে দেহের পাশ থেকে দ্রুত একজন সরে গেলে যেভাবে আমার গায়ে বাতাস লাগে, এই বাতাসটা আমার সারা শরীরে লাগলো এবং দেহের পশমগুলো সব খাড়া হয়ে গেল। এই অবস্থায় আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি এবং শয়তান তাড়ানোর দোয়া পড়তেছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আমার গায়ের পশমগুলো শক্ত হয়ে থাকলে কি আমি নামাতে পারছি না। আমার ওয়াইফ তাড়াতাড়ি আসলো, এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম না কিছু হয়নি, এমনি আমার মনে হচ্ছে আমি তো এখন নামাজ পড়বো, এই জন্য আমি দোয়া কালাম পড়তেছি। তো পরে যখন একটু সময় আমি সুস্থ হলাম তখন অনুভব করলাম যে এটা কি হলো, কেন হলো। তো আমাদের সাথে আমরা ওখানে দুজনই হাজবেন্ড ওয়াইফ থাকি, আর বাচ্চারা তো বাইরে। তো মাঝে মধ্যেই আমরা এটা ফিল করি যে আমাদের দুইজন না, বোধহয় আমরা 3 জন এখানে অবস্থান করছি, আমাদের সাথে আরেকটা কেউ না কেউ আছে। তো হঠাৎ করে বিভিন্ন রকমের আতরের গন্ধ, সেন্ট অথবা কোনো না কিছু গন্ধতে আমরা অনুভব করি যে আমাদের সাথে আরো কেউ আছে, আমরা 2 জন নয়, আমরা 3 জন। কখনো কখনো যদি নামাজ পড়তে বিলম্ব হয়ে যায়, সেক্ষেত্রে নানাভাবে আমাকে নামাজ পড়তে উঠার জন্য একটা ব্যবস্থা দেওয়া হয়, তাতে কোন রকম শব্দ করা হোক। অথবা একদিন স্পষ্ট শুনলাম যে আমার মেয়ের ভয় যে আব্বা ওঠো নামাজ পড়তে ওঠো, অথচ আমি জানি আমার মেয়ে কোথায়, কিন্তু তার এক্সাক্ট ভয়েস আমি শুনলাম যে আব্বা ওঠো নামাজ পড়তে ওঠো। তো এই 3য় জন যে আমাদের সাথে আছে, এই উপলব্ধিটা কোনোভাবেই আমরা মানে বাইপাস করতে পারছি না। সে অলওয়েজ উইথ আস।
আচ্ছা, তো যতই আমরা বাড়ি বন্ধ করছি বা দোয়া কালাম করছি অথবা মিলাদ পড়াচ্ছি, এতে কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, তো শেষমেশ 18/4/2014 রাত্র ভূত FM শুনছি আর মনে মনে চিন্তা করছি যে এই গল্পগুলো আমি ভূত FM কে পাঠাবো। তো ঠিক এর মধ্যে হঠাৎ করে আমার নিজের দেহে এমন কিছু ঘটনা ঘটা শুরু করলো যে আমি মনে হচ্ছে আমি এখন যন্ত্রণায় মারা যাচ্ছি। আমার বাঁ পায়ের গোড়ালি থেকে নিচের দিকে মনে হচ্ছে কিছু নাই, অর্থাৎ আমার পা আমার পায়ের সাথে আর নাই। এটা সম্পূর্ণ আলাদা এবং সিভিয়ার পেন। আমি মানে যন্ত্রণায় কুকড়ে মারা যাচ্ছি। আমি ফোন নিয়ে 911 দ্যাট ইজ অ্যাম্বুলেন্স ডাকবো, এটাও ডাকতে পারছি না। আচ্ছা, আমি যে কাউকে ডাকবো সেই ক্ষমতা আমার নাই। আমি মনে হচ্ছে যে আমার ওই পায়ের ওই অংশটা আমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি হাত দিয়ে শোয়ার চেষ্টা করতেছি, ছুতে পারছি না। তো এই অবস্থায় 5-7 মিনিট থাকতে থাকতে ধীরে ধীরে পেন কমা শুরু করলো এবং এক পর্যায়ে সমস্ত পেন দূর হয়ে গেল এবং দেখলাম যে না, আমার পায়ের সাথে পা লেগে আছে। আমার এই গোড়ালির সাথে আমার পায়ের নিচের অংশটা না ঠিক আছে। এখানে কোন রকম ব্যথা ছিল না, কোন রকম আঘাত পাইনি, কোন রকম কোনো কিছু না। তারপরে এই প্রচন্ড পেন যে আমি মনে হচ্ছে আমি এই যন্ত্রণায় মারা যাচ্ছি, এটা কি আমার জন্য একটা ওয়ার্নিং ছিল কিনা আমি জানি না। এই ভয়ে ভয়ে আমি বেশ কদিন কাটালাম আর আমার মন থেকে মুছে ফেললাম যে আমি ভূত FM যাব। কিন্তু অনেক সংশয়, অনেক ভয় ভীতি নিয়ে কোনো একদিন দৃঢ় চিত্তে আপনি আপনার ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিলেন। FM কে এটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, যা হবার হবে, আমি কোনো ওয়ার্নিং মানবো না, দেখি ফার্দার কি ঘটে। কিন্তু এরপরে আর কিছু ঘটেনি। আমি আপনাদের দোয়াতে ভূত FM এসে পড়েছি এবং ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো ঘটনা আপনার কাছে শুনলাম এবং আমি শুরুতেই পরিচয় করে দিয়েছিলাম যে তিনি বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন। তার 30 বছরের প্রবাস জীবনে যা কিছু সঞ্চয় সেটা সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন এবং আমাদের ধর্মীয় দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো তিনি ভ্রমণ করছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি ড্রাইভ করে যে সেই জায়গাগুলো দেখে আসছেন। লাস্টে আরেকটা ঘটনা শুনবো, যে ঘটনা তাপস UK থেকে পাঠিয়েছেন। তারা হ্যালো এভরিওয়ান, আমি তাপস আর আমি অডিও ফাইলটা পাঠিয়েছি লন্ডন থেকে, যার কারণে স্টুডিওতে আসার ইচ্ছা থাকলেও আসা হলো না। আজকে আমি আমার জীবনের একটা প্যারানর্মাল এক্সপেরিয়েন্সের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। একটা ঘটনা বলছি এই কারণে যে আমার জীবনে সোফা 2টা প্যারানর্মাল এক্সপেরিয়েন্স হয়েছে। আর আজকে এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করার কারণ হলো এটা আমার জীবনের প্রথম প্যারানর্মাল এক্সপেরিয়েন্স। তখন আমার বয়স ছিল 11-12 বছর আর ঘটনাটা ঘটে আমার নানা বাড়িতে। আমার নানা বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একটা গ্রামে। গ্রামের নামটা আমি শেয়ার করতে যাচ্ছি না। আর বাই দ্য ওয়ে, অন্য আরেকজন যিনি আমার এক্সপিরিয়েন্সে ইনভলভ ছিলেন তার নামও আমি শেয়ার করবো না। যাই হোক, কোন এক স্কুল হলিডের সময় আমি আমার আম্মুর সাথে নানা বাড়িতে বেড়াতে যাই। আমার ইউনিভার্সিটি লাইফ শুরু হওয়ার আগ পর্যন্ত নানা বাড়িতে এত বেশি দেওয়া হয়েছে যে কোন ছুটিতে গিয়েছিলাম তা এখন ঠিক আর মনে নেই। আমার নানা বাড়ির স্ট্রাকচারটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়া দরকার। নানা বাড়িটা অনেকটা ইউ শেপের ভিতরের সাইডটা একটা উঠান আছে, আবার বাইরের সাইডেও একটা বড় উঠান, কিন্তু ভিতরের সাইডটা বাড়িরও ভিতরের সাইড। আর ভিতরের সাইডের একদম শেষের দিকে 2টা রান্নাঘর, একটা ইনডোর আর আরেকটা চাল দেওয়া কিন্তু ওপেন কিচেন বলতে পারে। আর বাইরের সাইডের বড় উঠানের ডান সাইডে 2টা পুকুর। এখন অবশ্য 2টা পুকুর একটা করে দেওয়া হয়েছে। যাই হোক, পুকুরের চারপাশ দিয়ে বিভিন্ন রকমের গাছ ভর্তি। আর 2 পুকুরের জয়েন্ট তখন বেশ নিচের দিকে ঢালু ছিল, যার কারণে বর্ষার সিজনে বা পানির সিজনে পানি এসে জয়েন্টটা ঢেকে ফেলত। আর তবে যারা জয়েন্টের ব্যাপারে জানতো তারা ইজিলি পুকুরের মাঝখানে বেশ কিছু দূর হেঁটে চলে যেতে পারত। আর আমার এক্সপিরিয়েন্সটা এরকমই একটা সময়, যখন পানি এসে মাঝখানে জয়েন্টটা ঢেকে দিয়েছে। বাই দ্য ওয়ে, নানা বাড়ির পিছনের এবং পাশে
আমার নানার ফ্যামিলির আর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বাররা বাড়ি করেছে, যার কারণে পুরো এরিয়াটাই বলতে পারেন আমাদের পরিচিত মানুষদের। সেই দিন নানা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর 1টা কি 2টার মতো হয়ে গিয়েছিল। আর পৌঁছানোর পরপরই আম্মু ফ্যামিলির অন্যদের সাথে ওপেন কিচেনের পাশে বসে কথা বলছিল, আর আমি বের হয়ে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি এসব করা শুরু করি। এইরকম একটা সময় আমি বেশ কয়েকটা মুরগির বাচ্চার পেছনে দৌড়াতে থাকি। কয়েকটা মুরগির বাচ্চা ওই পুকুরের দিকে চলে যায় আর ইভেন্চুয়ালি পানিতে নেমে পড়ে। আর আমিও যেহেতু মাঝখানের জয়েন্টের ব্যাপারে জানতাম, আমিও পুকুরে নেমে যাই, পুকুরের মাঝামাঝি এরিয়া দিয়ে পানিতে নেমে যাই। কিন্তু আনফর্চুনেটলি আমার জাজমেন্টটা ভুল ছিল, যেই কারণে আমি ডাইরেক্টলি ডান সাইডে পুকুরে পড়ে যাই। আর পুকুরের সাইড গুলা বেশ খারাপ ছিল, এই কারণে আমি খুব তাড়াতাড়ি পানিতে ডুবে যেতে থাকি। আমি সাঁতার জানতাম না, ইনফ্যাক্ট এখনো সাঁতার জানি না। আমি পানিতে ডুবে যেতে থাকি, অনেক চেষ্টা করতে থাকি পার হাত দিয়ে কোনো কিছু ধরতে বা আমাকে পানির উপরের দিকে পুশ করে নিয়ে আসতে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। আস্তে আস্তে আমি পানির নিচের দিকে যেতে থাকি। আমার এখন মনে আছে আমার চোখের সামনে থেকে পাড়ের যে আম গাছটা সেটা চলে যাচ্ছিল, আর আমি শুধু আমার ডান হাত উপরের দিকে করে পানির নিচের দিকে ডুবে যাচ্ছি। হঠাৎ করে কে একজন আমার ডান হাতটা ধরে ফেলে আর উপরের দিকে টানতে থাকে। আমার মাথাটা যখন পানির উপরে আসে তখন দেখি আমার নানা বাড়ির পিছনের দিকে একটা ছোট্ট মেয়ে, যে আমাকে মামা বলে ডাকে, আর যার বয়স হবে তখন 5 কি 6 বছর, সে আমার হাত ধরে টেনে দিচ্ছে। পানি থেকে উঠানোর পর ও আমাকে বলল, সাবধানে খেলো মামা, বলেই সে কোথায় যেন উধাও হয়ে গেল, মানে দৌড় দিল আর কি। আমি কোন রকমে নিজেকে উপর থেকে উঠিয়ে নানার বাড়ির ভিতরের দিকে চলে যাই। যে দেখি ওই মেয়েটা ওর বাবার সাথে ওই ওপেন কিচেনের সামনে বসে আমার আম্মুর সাথে কথা বলছে। কিন্তু যে মেয়েটা আমাকে পানি থেকে টেনে তুলেছে আর এই মেয়েটার পরনের জামাটা টোটালি ডিফারেন্ট, মানে কালারটা ডিফারেন্ট। আর আমাকে দেখার পরে এই ছোট্ট মেয়েটা বললো, এতক্ষণ কোথায় ছিলেন মামা? আমরা অনেকক্ষণ হয়ে আসছি। ইন রিয়েল লাইফ আমি কখনোই শুকনা টাইপের ছেলে ছিলাম না, সো আমি সবসময় বেশ হেলদি। আমি জানি না কিভাবে এই 5-6 বছরের মেয়েটা তার চাইতে ডাবল সাইজের একটা ছেলেকে পানির থেকে টেনে তুললো। আর এটাও জানি না, মানে এই রিয়েল লাইফে এই মেয়েটা আমাকে সবসময় আপনি আপনি করে ডাকে, কিন্তু যে মেয়েটা আমাকে হেল্প করেছে পানি থেকে সেই মেয়েটা আমাকে তুমি বলে সম্বোধন করে। আর ফাইনালি দুইজন টোটালি ডিফারেন্ট কালারের জামা পরা, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই জামা চেঞ্জ করা টোটালি পসিবল। আর সেকেন্ড যে মেয়েটার সাথে আমার রান্নাঘরের সামনে দেখা, সেই মেয়েটা তো আমার সাথে যেভাবে কথা বললো যে সে আমাকে এর আগে দেখেনি। যাই হোক, আমি ভূত যে টার্মটা এটাতে খুব একটা বিলিভ করি না, কিন্তু আল্লাহ আর জিন জাতির উপর আমার 100% বিশ্বাস আছে। সো লিসনার্স, আপনারাই বলেন আমি কার কাছ থেকে হেল্প পেয়েছিলাম। আর ফাইনালি হয়তো অনেকেই ভূত এফএম শুনতে চান ভয় পাবার জন্য, বাট আনফর্চুনেটলি আমার এক্সপিরিয়েন্সটা ভয়ের না। সো আপনাদের যদি ডিসহার্টেন্ড করে থাকি আমি সরি, ইনশাল্লাহ ভেরি সুন আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স